আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ক্যাম্পাসের মাঠের একপাশে বটবৃক্ষের নিচে বসে গল্প করছিল গিয়াস আর শিখা। তখনই ওখানে ওদের মাঝে এসে ধপ করে বসে পড়ল নূর। বসেই চড়ে চড়ে দম নিল সে। ঘেমে কপাল ভিজে গেছে। দেখেই বোঝা যাচ্ছে নূর অনেক তাড়াহুড়োর মাঝে দৌড়ে এখানে এসেছে। শিখা ব্যাগ থেকে পানির বোতলটা বের করে নূরের দিকে এগিয়ে দিল। নূর সেটা হাতে ঢকঢক করে কয়েক ঢোক গিলে নিয়ে একটু আরাম পেল। গিয়াস মজার ছলে বলল, আরে দোস্ত, কুকুরে তাড়া করছিল নাকি? এমনি দৌড়াচ্ছিস কে? আমিও কাকে কি বলি, কুকুরে কি সাহস আছে তোকে ধাবা করার? বরং তোকে দেখলে ওরা নিজেরাই লেজ গুটিয়ে 14 কুষ্টি সভ্যতে উগান্ডার যাত্রা করবে। তাহলে কি বিয়ে বাড়ি থেকে বড় চিন্তাই করে পালিয়েছিস? ঘটনা কি মামা? নূর পানি খেয়ে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিজেকে স্থির করছিল। গ্যারেজের কাজ কোনো রকমে শেষ করে কত তাড়াহুড়ো করে এসেছে তা ওই জানে। বাইকটাও আবার নষ্ট হয়ে গেছে। সেকেন্ড হ্যান্ড বাইক কতই আর চলবে, তাই বাসে করে আসতে হয়েছে নূরকে। বাস থেকে নেমে দৌড়ে দৌড়ে এসেছে এখানেও। আজ একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, তাই এসেছে। না হলে রোজ আসে না ও। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছে নূর। এটাই ফাইনাল ইয়ার। সামনে কিছুদিন পরেই ওর ফাইনাল এক্সাম, তাই এখন প্রায় রোজই আসতে হয়। যেদিন আসতে পারে না সেদিন গিয়াস আর শিখা ওকে সব কিছু নোট দিয়ে দেয়। গ্যারেজের কাজ সামলিয়ে পড়ালেখা করা কতটা মুশকিল হয়ে যায় তা কেবল ওই জানে। তবে এই দুজন না থাকলে ওর এই মুশকিলটা হয়তো অসম্ভবই হয়ে যেত। ওর এই দুই বন্ধু পড়ালেখার বিষয়ে ওকে যথাসাধ্য সাহায্য করে। এখনও গিয়াস ওকে প্রফুল্ল করার উদ্দেশ্যেই এসব কথা বলছে। নূর চোখ খুলে গিয়াসের মাথায় আলতো চাটি মেরে বলল, এই গ্যাসের বাচ্চা, মুখে ঢাকনা খুলে কি শুধু দুর্গন্ধই বের করিস? আবাল মার্কা কথা না বলে মাঝে মধ্যে তো একটু বুদ্ধিমানেদের মতো কিছু কথা বলতে পারিস নাকি? ভালো কথা বলতে ডক্টর মানা করেছে। নূরের কথায় শিখা হাসতে লাগলো। গিয়াস মুখ ভোতা করে বলল, ইয়ার তোর পায়ে পড়ি, প্লিজ এই গ্যাস বাড়া বন্ধ কর। সবাই শুনলে ইজ্জতে মুড়ি গন্ট হয়ে যাবে। মেয়েদের মাঝে আমার ইমপ্রেস থাকবে না। শিখা বলে উঠল, তোর আবার এক্সপ্রেশন? এখনো পর্যন্ত শরীরের ডিজাইটেশন ঠিক করতে পারলি না, আবার ইমপ্রেশন? আমার লাফটার সেন বাড়াইস না আর। গিয়াস শিখার দিকে আঙ্গুল তুলে বলল, দেখ শিখায়া, ভালো হবে না কিন্তু। এটা আবার নতুন করে দেখার কি আছে? তোর দ্বারা ভালো কিচ্ছু হবে না, এটাই তো আর বাংলাদেশ জানে। ওদের বিতর্কের মাঝে নূর বলে উঠল, আচ্ছা হইছে, অফ যা এখন। তোরা একজন আরেকজনের সাথে বেশি লাগিস না। জানিস না গ্যাসের সাথে শিখা লাগলে আগুন জ্বলে ওঠে? শিখা আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল। গিয়াস বেচারা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, নূর। আচ্ছা শোন, আজ ক্যাম্পাসে এত ভিড় কেন? ফ্রি সয়াবিন তেল বিতরণ করছে নাকি কেউ? শিখা বলল, আরে তুই জানিস না আজ সুপারস্টার আদিত্য আসবে এখানে কোন বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য। আদিত্যের কথা বলতেই কালকের আদিত্যের সাথে দেখা করার বিষয়টা মনে পড়ে গেল ওর। কিছুটা বিরক্তির সুরে বলল, তো আমি ভেবে পাই না একটা মানুষকে দেখার এত কি আছে? সে কি মঙ্গল গ্রহ থেকে আসা কোনো এলিয়েন নাকি? সেও তো আমাদের মতোই সাধারণ একটা মানুষ, নাকি তার দুটো হাত দুটো পা বেশি আছে? তাহলে তাকে এত দেখার কি আছে? সেলিব্রিটি দেখলেই মানুষ এমন হুমড়ি খেয়ে পড়ে, মনে হয় সে কোনো অমরত্বের খোঁজ জানে। সে অমরত্ব খেয়ে সবাই অমর হয়ে যাবে, তাছাড়া আর কি আছে দেখার? সেটা তোমার মতো মিডল ক্লাস ছেলেদের মতো মেয়ে হয়ে কিভাবে বুঝবে? পাশ থেকে মেয়েলি কণ্ঠে তাচ্ছিল্যের সুরে কথাটি বলল নূরের ক্লাসমেট অবনী। ধনির দুলালি মেয়েটা প্রায়ই নূরকে এমন খোঁচা মারা কথা বলে। অবনীর কথায় সবাই পাশে ফিরে তাকালো। অবনী তার দুইটা লেজ নামক বান্ধবীর নিয়ে নূরের সামনে এসে বলল, তোমার মতো মেয়ে যার 90%ই ছেলে, সে কখনো এসব বুঝবে না।
আদিত্যর মতো হট অ্যান্ড হ্যান্ডসাম সেলিব্রিটির জন্য কেন সব মেয়ে পাগল তা বোঝার জন্য আগে পরিপূর্ণ মেয়ে হতে হবে, যা আমার মনে হয় না তোমার দ্বারা সম্ভব। লুক অ্যাট ইউ। কোন দিক থেকে কেউ বলবে তুমি একটা মেয়ে হয়ে গ্যারেজে কাজ করো? না ঢকের কাপড়, না চালচলন দেখে মনে হচ্ছে এইমাত্র নর্দমা থেকে উঠে এসেছো। আমার তো সন্দেহ হয়, কখন না জানি শোনা যায় শিখার সাথে তোমার সমকামীর সম্পর্ক হয়ে গেছে। তাহলে তুমি কি করে এসব বুঝবে? অবনীর কথায় নূর স্মিত হেসে বলল, ধন্যবাদ অবনী, এত সুন্দর করে আমাকে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য। তুমি এত জিনিয়াস তা জানাই ছিল না আমার। আমি তো ভেবেই অবাক হচ্ছি এক্সামে এভারেজে 2 পয়েন্ট পাওয়া মেয়েটা এত জিনিয়াস কিভাবে হলো। নাকি এখানেও তোমার ট্রাস্টি বাবার অবদান আছে? নূরের মিষ্টি সুরে বাস দেওয়ার ভঙ্গি দেখে শিখা আর গিয়াস ফিক করে হেসে দিল। অবনীর আগে কড়মড় করে মাটিতে পা দিয়ে ধাপ্পা দিয়ে চলে গেল। গিয়াস বলে উঠল, নূর, তুমি এটাকে এভাবে ছেড়ে দিলি কেন? রোজ এসে কিছু না কিছু বলে যায় তোকে। এমনিতেও তো খুব দাবাং সেজে থাকিস। ছাড় না, বেচারি মেন্টালি ডিসব্যালেন্স। ওর মতো পাগলের সাথে কি লড়াই করব? দোষটা ওর না, দোষ ওর পারিপার্শ্বিকতার। আমরা জীবনে যা অভিজ্ঞতা করি সেই হিসেবেই নিজেদের গড়ে তুলি। এই ক্ষেত্রে বলতে গেলে আমি অনেক লাকি। হ্যাঁ, তোরা হয়তো ভাবিস আমার ভাগ্য কত খারাপ, আমাকে এত মুশকিলের সম্মুখীন হতে হয়, এত কষ্ট আমার জীবনে। তবে সত্যি কথা বলতে আমার মোটেও তা মনে হয় না। বাবা সব সময় বলতো, মানুষের জীবনে যত মুশকিল আসবে মানুষ তত অভিজ্ঞ হবে। মুশকিলকে নিজের জীবনের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ওপর সব সময় বিপদ দিয়ে তাদের পরীক্ষা নেয়। তাই বিপদ দেখে কখনো নিজেকে অভাগী ভাবতে নেই। আমি বাবার কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করি। আমি নিজে উপলব্ধি করেছি এই মুশকিলগুলোই আমাকে আরো স্ট্রং করে তুলেছে। হ্যাঁ, তবে একটাই শুধু কষ্ট, বাবা আমার পাশে নেই। এই কষ্ট তো কোনো ক্রমেই ঘোচাবার নয়। শিখা পাশ থেকে নূরকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, মন খারাপ করিস না, আঙ্কেল তোর কাছেই আছে, সে নিশ্চয়ই তোকে দেখে অনেক প্রাউড ফিল করছে। গিয়াস বলে উঠল, খিদে এখন কি সেন্টি খাবি বসে বসে? আরে হ্যাঁ, চল ক্লাসে যাই। ক্লাস শেষে শিখা খুব জেদ ধরল একটু আদিত্যের অ্যাডশুটের ওখানে যেতে। নূর মানা করলেও শুনল না, এক প্রকার টেনেই নিয়ে গেল ওখানে। গিয়াস লাইব্রেরিতে গেছে, তাই শিখা নূরকেই নিয়ে এলো। আস্তে আস্তে হঠাৎ নূরের মনে হলো ওর অন্তর্বাসের হুকটা খুলে গেছে। অস্বস্তিতে পড়ে গেল নূর। এভাবে হাঁটতে গেলে দেখতে খারাপ লাগবে, আর অন্তর্বাসের ফিতা হাতার ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসবে। খুব লজ্জাজনক হবে বিষয়টা। ওয়াশরুম তো অনেক দূরে, এখন কোথায় ঠিক করবে এটা? তখনই পাশের রুমে নজর পড়ল। বুঝতে পারল এটা হয়তো শুটিংয়ের মেকআপ রুম। রুমের দরজাটা হালকা খুলে ভেতরে উকি দিয়ে দেখল ভেতরে কোনো লোকজন নেই। নূর ভাবল এই রুমে গিয়েই ফট করে জিনিসটা ঠিক করে ফেলবে। শিখাকে সবটা বুঝিয়ে দিয়ে বলল, নূর ভেতরে ঢুকে গেল। শিখা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ হইচই শুনতে পেল আদিত্য এসেছে। আদিত্য এসেছে শুনে শিখা নূরের কথা ভুলে দৌড়ে সেদিকে চলে গেল। নূর ভেতরে এসে মেকআপ রুমের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে গায়ের কুর্তিটা মাথার ওপর দিয়ে খুলে ফেলল। তারপর 2 হাত পিঠে নিয়ে অন্তর্বাসের হুক লাগানো শেষে কুর্তাটা আবার পরতে নিল। কুর্তি মাথার নিচ পর্যন্ত নামাতেই চোখ আয়নায় গেল। ঠিক তখনই আদিত্য দরজা খুলে ভেতরে তাকিয়েছে। এমন একটা পরিস্থিতিতে দুজন দুজনকে দেখেই হতভম্ব হয়ে যায়। পরপরই নূর গগন বিদারী এক চিৎকার দিয়ে ওঠে। আদিত্য থতমত খেয়ে যায়। দ্রুত দরজা বন্ধ করে উল্টে ঘুরে দাঁড়ায় সে। হৃৎপিণ্ড প্রবল বেগে ধাক্কাচ্ছে। এমন পরিস্থিতিতে কি করা উচিত বুঝতে পারছে না সে। এই প্রথম যেন উপস্থিত বুদ্ধি লোপ পাচ্ছে ওর। নূরের সাথে দ্বিতীয় সাক্ষাৎ যে এভাবে হবে তা কল্পনাও করেনি ও।
হ্যাঁ, সিনেমার শুটিংয়ের সুবাদে অনেক হিরোইনরাই খোলামেলা পোশাক পরে আসে ওর সামনে এবং তাদের সাথে রোমান্সও করতে হয়। তবে সেটা নিতান্তই ওর পেশাগত কাজ, সেগুলো সে শুধু ক্যামেরার সামনে করে। তবে এখানকার অবস্থাটা ভিন্ন। এখানে অজান্তেই একটা অপ্রীতিকর ব্যাপার হয়ে গেছে, তাও আবার নূরের সাথে। আদিত্য নারীদের যথেষ্ট সম্মান করে, সে আগে জানলে কখনো এভাবে রুমে ঢুকতো না। না জানি মেয়েটা কী ভাববে ওকে নিয়ে। ভেতর থেকে দরজায় জোরে জোরে টোকা দিচ্ছে নূর। আদিত্যর সামনে তাকিয়ে দেখল শুটিংয়ের কিছু স্টাফ এদিকে এগিয়ে আসছে। নূরকে কেউ এখান থেকে বের হতে দেখলে এটা নিয়ে লোক মশলা মিশিয়ে মজাদার নিউজ বানিয়ে দিবে। কিছু একটা করতে হবে। আদিত্য দরজা খুলে ফট করে ভেতরে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দিল। নূর এমনিতেই আদিত্যের কাজে ক্ষিপ্ত ছিল, তার উপর এভাবে দরজা বন্ধ করাতে বিষয়টাকে খারাপভাবে নিল সে। নূর কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে স্টাফরা আদিত্যকে ডাকতে লাগলো। তাদের ডাক শুনে নূর তাদের সাথে কথা বলতে চাইল, তবে তার আগেই আদিত্য নূরের মুখ চেপে ধরল। বাইরের স্টাফকে বলল, তোমরা যাও, আমি একটু পরে আসছি। স্টাফগুলো ঠিক আছে বলে চলে গেল। নূর এবার আরও ক্ষেপে গেল। এক ঝটকায় আদিত্যের হাত সরিয়ে দিয়ে আদিত্যের সামনে আঙ্গুল তুলে রাগী স্বরে বলে উঠল, এই যে মিস্টার সো কল্ড নায়ক, এসব কি অসভ্যতম! হ্যাঁ, দরজা কেন বন্ধ করলেন? কি করতে চাইছেন আপনি? নায়করা যে এক নম্বরে লুচ্চে হয়, আজকে আপনার আচরণে আমার সেই ধারণাকে আরও এক ধাপ পাকাপোক্ত করে দিল। তবে লুচ্চামি করতে এলে এর ফল হবে ভয়াবহ। আমাকে ওই সব মেয়েদের মতো ভাববেন না, যারা আপনার এসব লুচ্চামিতে খুশি হয়ে নিজেদের ধন্য মনে করে। আমি লুচ্চাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা ভালো নূরের বাণী পরিপূর্ণ হলো না। আদিত্য হঠাৎ নূরের আঙ্গুল দেখানো হাতটা খপ করে ধরে টান দিয়ে পাশের দেওয়ালে আটকে দিল। আদিত্যের দুই হাত নূরের দুই পাশের দেয়ালে অবস্থান করছে। আচমকা এমন কাজে নূর কিছুটা থতমত খেয়ে গেল। আদিত্যের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আবারও কঠিন কিছু বলতে যাবে, তখনই বাধা দিল আদিত্য। মাথাটা হালকা ঝুঁকিয়ে বলল, হুশ, একদম চুপ। কথায় কথায় ঝাঁসির রানীর মতো তলোয়ার বের করার কোনো দরকার নেই। সাদমান শাহরিয়ার আদিত্যর এমন চিপ লুচামি করার কোনো প্রয়োজন পড়ে না। আমি যদি কোনো মেয়ের দিকে একবার ফিরে তাকাই, তাতেই সে নিজেকে ধন্য মনে করে, তাহলে আমি র্যান্ডম ছেলেদের মতো এসব লো ক্লাস ট্রিক্স কেন করতে যাব? তখন যেটা হয়েছে সেটা নিতান্তই কোইন্সিডেন্ট, ইচ্ছাকৃত কিছুই হয়নি। আর হ্যাঁ, আমাকে যে এত কথা শোনাচ্ছেন তা এমন একটা কাজ করার সময় যে রুমের দরজা ভেতর থেকে সিট কিনে লাগিয়ে নিতে হয়, এই সামান্য জ্ঞান কি মাথায় আসেনি? এই দরজায় আলাদা ছিটকেনি লাগানো নেই, শুধু ডোর লক আছে। আমি আমার বান্ধবী শিখাকে বাইরে থাকতে বলেছিলাম। তা কোথায় আপনার বান্ধবী? কোনো শিখা টিকা তো দূরের কথা, শিখার ধোঁয়াও এই ত্রিসীমানায় নেই। নূর এবার হালকা দমে গেল। রাগের মোড় ঘুরে এবার শিখার ওপর ট্রান্সফার হলো। ওকে বাইরে থাকতে বলেছি, তারপরেও কোন গঙ্গায় ডুবে মরতে গেছে শয়তানিটা। একবার পেলে হয়, নর্দমায় নিয়া ছুপাবো শালিরে। আদিত্য আবার বলে উঠল, আর হ্যাঁ, দরজা বন্ধ করেছি কারণ আপনাকে কেউ আমার সাথে দেখলে নানান কাহিনী রটিয়ে ফেলবে, তাই তখন চুপ করতে বলছিলাম। নূর এবার একটু কনফিডেন্স হলো বোধ হয়, তবে আদিত্য ওর এত কাছে থাকায় প্রচুর অস্বস্তি হচ্ছে ওর। নূর অন্যদিকে মুখ করে বলে উঠল, বুঝতে পেরেছি, এবার ছাড়ুন আমাকে, দূরে সরে দাঁড়ান। আদিত্য সরে এলো, 2 কদম সরে দাঁড়িয়ে বলল, বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? এটা তো আমার মেকআপ রুম, তো এটাকে নিজের বেডরুম বানিয়ে নেওয়ার কারণটা জানতে পারি কি? নূর আরও অস্বস্তিতে পড়ে গেল। নজর ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, আমি এই ভার্সিটির স্টুডেন্ট। আমার পোশাকে একটু সমস্যা হয়েছিল, সেটাই ঠিক করতে এখানে ঢুকেছিলাম। কিন্তু সেদিন তো বললেন আপনি গ্যারেজে। হ্যাঁ, তো কোনো সংবিধানে লেখা আছে যে যে ব্যক্তি গ্যারেজে কাজ করে সে পড়াশোনা করতে পারে না? আমি কিন্তু সেটা বলিনি আসলে। আদিত্যের কথার মাঝেই নূর এক হাত উঠিয়ে বলল, থাক, আর বিশ্লেষণের দরকার নেই। জানি বাকিদের মতো আপনার চিন্তাধারাও একই, তবে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কাউকে কিছু প্রমাণ করতে
বসে নেই এখানে। কথা শেষ করে চলে যেতে উদ্যত হলো নূর। দরজার কাছে আসতেই আদিত্য ডাক দিল। নূর। থেমে গেল নূর, তবে পেছনে ঘুরে তাকালো না। আদিত্য বলে উঠল, মিস নূর, আমার চিন্তাধারা কেমন তা তো জানি না, তবে নায়কদের প্রতি আপনার চিন্তাধারাটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। এটা সংশোধনের প্রয়োজন আছে। আপনি চাইলে আপনার এই ধারণা বদলাতে আমি যথাসাধ্য চেষ্টা করতে পারি। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এইটুকু তো করতেই পারি। নূর পেছনে না তাকিয়েই বলল, ও নিড মিস্টার নায়ক, আপনি আপনার সচেতনতার প্রচার বরং অন্য কোথাও গিয়ে দেখান। বেরিয়ে গেল নূর। প্যান্টের পকেট 2 হাতে ঢুকিয়ে আনমনে হাসল আদিত্য। এই হাসির উদ্দেশ্য সে জানে না, তবে ভালো লাগছে তার। কেন ভালো লাগছে তাও জানে না। অভ্যন্তরে কোনো কিছুর পরিবর্তন ঘটছে, যেন ধীরে ধীরে গলছে কিছু। গ্যারেজে নূরকে না পেয়ে যে বিষণ্ণতা কাজ করছিল ওর মাঝে, তা যেন এখন শুভ্র তুলোর মতো হাওয়ায় উড়ে গেছে। আদিত্য পেছনে ঘুরে সামনের বিশাল আয়নার ভিতরে তাকালো। আয়নায় তাকাতেই তখনকার নূরের সেই দৃশ্য মনে পড়ে গেল। চোখ বুজে নিল। চোখের সামনে জলজল করে উঠল নূরের ফর্সা পিঠের মাঝ বরাবর নজর টিকার মতো কালো তিলটা। ওইটুকু সময়ের মাঝেও আদিত্যের নজরে আটকে গিয়েছিল তিলটায়, ঠিক যেন আকাশে চলতে থাকা টিমটিম তারা। ঝটকা মেরে চোখ খুলল আদিত্য। হঠাৎই তার প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। গলা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে যেন। পাশে থাকা মিনারেল ওয়াটারের বোতলটা তুলে ঢকঢক করে খেয়ে নিল আদিত্য। কি হচ্ছে ওর সাথে? এ কোন মায়াজাল? এমন তো নয় কোনো মেয়েকে সে এভাবে প্রথম দেখেছে। তার কত হিরোইনকেই তো সে এভাবে দেখেছে, বরং এর থেকেও অনেক বেশি কাছ থেকে দেখেছে। কই কোনো দিন তো সেসব এভাবে অস্থির করেনি ওকে। অস্থির তো দূরের কথা, শুটিংয়ের পর কখনো তাদের খেয়ালও তার ভাবনায় আসেনি। তাহলে কেন নূরের খেয়ালকে এতটা অস্থির করছে? স্পোর্টস শুজের অ্যাড করছে আদিত্য। ক্যাম্পাসের একপাশে শুটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এক এক সময় এক এক জোড়া শুজ পরে নানান ভঙ্গিতে শ্যুট করছে সে। উৎসুক জনতা চারিদিক ঘিরে রেখেছে তাকে দেখার জন্য। গার্ডসরা 2 হাত ছড়িয়ে অনেক কষ্টে তাদের আটকে রেখেছে। আদিত্য আদিত্য করে চিল্লাচ্ছে সবাই। শ্যুট শেষ করে চেয়ারে এসে বসল আদিত্য। একজন স্পট বয় এসে আদিত্যের সামনে জুসের গ্লাস এগিয়ে দিল। আদিত্য জুসটা হাতে নিয়ে এক চুমুক মুখে দিয়ে এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে লাগলো। নজরের সীমানায় আকাঙ্ক্ষা জাগছে কাউকে দেখার। হয়তো প্রত্যাশা করছে নূরকে আবারও দেখতে পাবে। তবে এত মানুষের ভিড়ে সেই কাঙ্ক্ষিত মুখটা নেই। থাকবে কি করে? ও তো ভুলেই গিয়েছিল নূর বাকিদের মতো না। কোনো সেলিব্রিটিকে দেখার জন্য ভিড়ের পিছনে ছুটবে এমন মেয়ে সে নয়। যে মেয়ে ওকে চেনেই না, সেই মেয়েটার ব্যাপারে এতটুকু তো সে বুঝেই গেছে। মেয়েটার এই অনুপম চরিত্রটাই আদিত্যকে না চাইতেও বারবার নাড়িয়ে দেয়। ভক্তদের খুশি করতে তাদের কাছে এগিয়ে গেল আদিত্য। হাত বাড়িয়ে সবার হাত ছুঁয়ে দিল। অটোগ্রাফ সেলফি যে যেমন পারল লুফে নিল। শেখাও ছিল ভিড়ের মাঝে। আদিত্যকে দেখে সেও এক্সাইটেড হয়ে অটোগ্রাফ চাইল। আদিত্য অটোগ্রাফ দেওয়ার জন্য নাম জিজ্ঞেস করলে শিখা তার নাম বলল। শিখার নাম শুনে আদিত্যের মনে পড়ল নূর তখন তাহলে এই মেয়েটার কথাই বলছিল। তার মানে এই শিখা মেয়েটাই নূরের বান্ধবী। আদিত্য কিছু একটা ভেবে শিখার উদ্দেশ্যে বলল, তুমি আমার অনেক বড় ফ্যান, তাই না? শিখা উৎসাহিত কণ্ঠে বলল, ইয়েস আদিত্য, আই অ্যাম বিগেস্ট ফ্যান। শুধু ফ্যান না, একেবারে এয়ার কন্ডিশন। ওয়েল, তাহলে তো তোমাকে শুধু অটোগ্রাফ দিলে চলবে না। আমার এত বড় ফ্যান কম এসির জন্য আরও কিছু করা উচিত, তাই না? একটা কফি ট্রিট তো দিতেই পারি। শিখার যেন বিশ্বাসই হচ্ছে না। সে অবাক কণ্ঠে বলল, সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা তো ড্রিম কাম টু হয়ে গেল। আমার প্রিয় ফ্যানদের জন্য এইটুকু তো করতেই পারি। তুমি এখানেই দাঁড়াও, আমি কাউকে পাঠাচ্ছি। ওকে।
আদিত্য ওখান থেকে সরে এসে একজন স্পট বয়কে সব বুঝিয়ে দিল। স্পট বয় শিখাকে সাথে নিয়ে আদিত্যের পার্সোনাল ভ্যানিটির সেলিব্রিটিতে যাওয়ার জন্য আলাদা আলাদা দিকে নিয়ে গেল। শিখার তো খুশিতে রক্তকণা ফেটে যাওয়ার উপক্রম। দ্য সুপারস্টার আদিত্য ওর সাথে পার্সোনালি দেখা করবে, তাও আবার নিচে থেকে বলেছে। নিশ্চয়ই পূর্বের জন্মের কোনো ভালো কর্মের ফল হিসেবে এই বরদান পেয়েছে ও, এমনটাই ধারণা শিখার। বাকি মেয়েরা এই কথা শুনলে জ্বলে পুড়ে শিখ কাবাব হয়ে যাবে। আই এম সো প্রাউড অফ ইউ শিখা, তোর মাঝে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমি জানতাম একদিন তুই মা বাবার নাম উজ্জ্বল করবি, আর আজকে সেই দিন এসে গেছে। এমন গর্বিত মনোভাব নিয়েই এগিয়ে গেল সে। স্পট বয় শিখাকে আদিত্যের ভ্যানিটির দরজা খুলে ভেতরে পৌঁছে দিল। ওদিকে নূরছে ওকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছে সেই খেয়াল ওর নেই। ও তো দিন দুনিয়ার সব কিছু ভুলে খেয়ে ফেলেছে। তখন শিখা ওখানে না থাকায় নূরের ভীষণ রাগ হয়েছিল, আর সেই রাগের প্রতিফলন হিসেবে শিখার মোরব্বা বানানোর উদ্দেশ্যই খুঁজছিল শিখাকে। জানতো ওখানেই পেয়ে যাবে, কিন্তু শিখাকে ওই ভ্যানিটির ভেতর ঢুকতে দেখে ভ্রুচোরা কুঞ্চিত হয়ে আসে তার। ভ্যানিটির দেওয়ালে আদিত্যের নাম দেখে বুঝতে বাকি রইল না এটা আদিত্যের ভ্যান। তার মানে ওই লোকটা শিখাকে নিজের ভ্যানিটিতে একা দেখা করতে ডেকেছে। কি লুচ্ছা ব্যাটা, নিজের ভক্তদের সাথেও চান্স মারছে, আবার আমাকে বলে আমার চিন্তাধারার নাকি সংশোধনের দরকার। আরে সংশোধন দরকার তার চরিত্রের। লুচ্ছা ব্যাটা আমার সহজ সরল গাধিটারে আবার নিজের জালেটা ফেলে দেয়। যতই রেগে থাকি, কিন্তু শিখার কোনো ক্ষতি তো হতে দিতে পারি না আমি। ওকে বাঁচাতে হবে আমার। আদিত্য শিখার সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলছে। স্পট বয় কফি দিয়ে গেছে ওদের। শিখা কফি খাবে কি, সে কোন জগতে আছে সেটাই ঠাউর করতে পারছে না। শরীরের সব লোমকূপগুলো যেন লুঙ্গি ডান্স করছে। মুখের হায়ের ভেতর দিয়ে একটা ফুটবল আরামসে ভেতর বাহির হতে পারবে। কথাবার্তার এক পর্যায়ে আদিত্য বলে উঠল, তা তোমার কোনো বন্ধু বান্ধব নেই? হ্যাঁ আছে তো, আমার বেস্ট ফ্রেন্ড আমার চানু হলো নূর, আর গিয়াসও আমার ভালো বন্ধু। ও আচ্ছা, তা তোমার বন্ধুদের সম্পর্কে কিছু বলো। আসলে আমি বর্তমানে যে ফিল্মটা করছি সেটাতে আমি ভার্সিটির ছাত্রের চরিত্রে অভিনয় করছি। আমার স্টাডি তো বিদেশে হয়েছে, তাই দেশের ভার্সিটি লাইফ সম্পর্কে আমি বেশি বেশি ধারণা নিচ্ছি, বিশেষ করে বন্ধুমহল নিয়ে, যাতে আমার চরিত্র আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারি। তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো। আমাদের বন্ধুমহলটা ছোট হলেও অনেক অটুট। আমরা একজন আরেকজনের মনের কথা না বলতেই বুঝে যাই। মুখে মুখে একজন আরেকজনকে যতই পচাই, তবে আমাদের বন্ডিংটা অনেক ভালো। শিখা বেচারি তো আর জানে না যে এসব মিত্র প্রীতির গল্প শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই আদিত্যের। সে তো শুধু কোনোভাবে নূরের ব্যাপারে জানতে চাচ্ছে, কিন্তু সরাসরি সেটা বলতেও পারছে না। আর শিখা তো বন্ধুত্বের ওপর রীতিমতো 3 পৃষ্ঠার রচনা শেষ করে ফেলেছে এতক্ষণে। আদিত্য কথার মোড় ঘুরিয়ে নূরের ওপর ট্রান্সফার করার চেষ্টায় নিয়োজিত। মাথা আর গলা খানিকটা ঝেড়ে নিয়ে বলল, তা নূর নামের মেয়েটার কথা যে বললে, সে কি তোমার চেয়ে সবচেয়ে ভালো বন্ধু? কবে থেকে চেনো তাকে? তার সম্বন্ধে কিছু বলো। ব্যাস এতটুকুই দরকার ছিল শিখা নামক মোটরকে স্টার্ট দেওয়ার জন্য। এরপর সে নিজেই গড়গড় করে সব উগলে দিতে লাগলো। হ্যাঁ, ও তো আমার চান। আমরা ইন্টারমিডিয়েট থেকেই একজন আরেকজনের বন্ধু। ভাগ্যবশত আমরা একই ভার্সিটিতে চান্সও পেয়ে যাই। অনেক মেধাবী, অনেক ভালো, আত্মমর্যাদাপূর্ণ, সাহসী আর বাস্তবমুখী একটা মেয়ে নূর, যাকে বলে একেবারে সর্বগুণ সম্পূর্ণা। নূরকে অনায়াসে এই ট্যাগটা দেওয়া যায়। তবে মেয়েটার জীবনে অনেক চড়াই উড়োরাই দেখতে হয়েছে, এমনকি এখনও দেখতে হচ্ছে। জীবন অনেক কঠোর পরীক্ষা নিয়েছে ওর কাছ থেকে। শিখার কথা মন দিয়ে শুনছিল আদিত্য। মেয়েটার সম্পর্কে শুনতেও যেন রাজ্যের ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে কোনো রূপকথার রাজকন্যার কাহিনী শুনছে সে। তবে শিখার শেষের দিকে বলা কথাগুলো বিরিয়ানি খাওয়ার মতো দাঁতের নিচে এলাচ পড়ার মতো মনে হলো। আদিত্য নড়ে চড়ে বসলো, গাম্ভীর্যের সহিত শুধালো, কেন, কি হয়েছে এমন? আসলে নূরের পরিবার মধ্যবিত্ত। নূরের বাবা নুরুজ্জামান আঙ্কেল নিজের গ্যারেজের উপার্জন দিয়ে সংসার চালাতো, তবুও হাসি খুশি থাকতো সবাই। তবে একদিন নুরুজ্জামান আঙ্কেল হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। নূর তখন মাত্র প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নূরের পরিবার ভেঙে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি মারা যাওয়ার পুরো পরিবার অকুল পাথরে পড়ে যায়। তখন নূর নিজের কাঁধে সব দায়িত্ব তুলে নেয়। সংসারের খরচ আর ছোট ভাই বোনদের দায়িত্ব পালন করতে নূর ওর বাবার গ্যারেজ চালু করে। কিছুদিন কাজ শিখে নিজেই চালায় সেই গ্যারেজের কাজ করে। পরিবারের সব ঝাই ঝামেলা সামলে আবার পড়াশোনায়ও চালিয়ে যেতে হয় ওকে। ওর বাবার স্বপ্ন ছিল নূরকে অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবে, তাই তো এত কষ্টের মাঝেও নূর পড়াশোনা চালিয়ে যায়। এত কিছুর পরেও ওর মুখে কখনো কোনো অভিযোগ নেই। শি ইজ এ রিয়েল ফাইটার। এতক্ষণ সব শুনে গায়ের লোমকূপ দাঁড়িয়ে গেল আদিত্যের। আবেশে বুঝে নিল আদিত্য। চোখের সামনের অন্ধকার ছিঁড়ে ভোরের কিরণের মতো ভেসে উঠল নূরের অবয়ব। শুভ্র সাদা মেঘের ন্যায় শুভ্রতায় ঘেরা এক অনন্যা সে। বুকের বাপাসের খাঁচায় বন্দি হৃৎপিণ্ডটা হঠাৎ করে বিদ্রোহ শুরু করলো। খাঁচা ভাঙার জোর দাবিতে দাপাদাপি করছে যেন। আনমনেই বিড়বিড় করে আদিত্যের মুখ থেকে বের হলো, শৈবলিনী। শিখাকে বিপদের মুখ থেকে রক্ষার উদ্দেশ্যে আদিত্যের ভ্যানের দিকে অগ্রসর হলো নূর। শিখার সাথে খারাপ কিছু করলে ব্যাটা নায়ককে সে মেরে ফেলে ফাটা পোস্টার বানিয়ে দেবে, এমনই মনোবল নিয়ে হিংস্র বাঘিনীর মতো এগুলো সে। ভ্যানের বাইরে দরজার পাশে চেয়ারে বসা ছিল জিদান। আদিত্যের ভ্যানের বাইরে থেকে সে খেয়াল রাখে কেউ যেন বিনা অনুমতিতে ভেতরে ঢুকতে না পারে। সামনে থেকে নূরকে ওভাবে আসতে দেখে জিদান চকিত নজরে তাকালো। এই কুমিরের সর্দারনি এখানে কি করছে? স্যারকে আবার কিছু করতে আসেনি তো? এই মেয়ের কোনো ভরসা নেই। নূর যত কাছে আসছে জিদানের হাঁটুর নিচের শক্তি ততই কমে যাচ্ছে। ঠক ঠক করে কেঁপে কেঁপে এক হাঁটু আর এক হাঁটুর সাথে বাড়ি খাওয়ার উপক্রম। তবুও নিজেকে সাহসী রাখার যথাসাধ্য চেষ্টা করছে। স্যারকে যে ওকে এই কুমিরের সর্দারানির হাত থেকে রক্ষা করতে হবে। নূর এসে ভ্যানের দরজার সামনে যেতে নিলেই জিদান নূর আর দরজার মাঝে দাঁড়িয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে বলল, 1 মিনিট। কোথায় যাচ্ছেন আপনি? ভেতরে যাওয়া তো নিষেধ। এই বেটা পাতিহাস, সর এখান থেকে। আমি ভেতরে যাবই, কোনো মায়ের লাল ঠেকাতে পারবে না আমাকে। তোর স্যারকে তো আজ ঘেচু খেত দেখিয়ে ছাড়বো। সর বলছি। না না, কখনো না। আমার দেহে 1 বিন্দু রক্ত থাকতে আমি আমার স্যারকে কিচ্ছু হতে দেব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। আপনাকে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। হিমালয় পর্বত সমান বিরক্তিতে নূরের মাথা আরও গরম হয়ে গেল। এই নায়কের আগে এই নমুনাটাকে শায়েস্তা করতে ইচ্ছে করছে। নূর কিছু একটা ভেবে হঠাৎ উপর দিকে এক হাত উঠিয়ে অবাক হওয়ার ভঙ্গিতে বলল, আরে ওটা কি? জিদান ও নূরের ইশারা বরাবর সেদিকে তাকালো। সেই সুযোগে নূর জিদানের হাতের নিচ দিয়ে শুরুত করে পিছনে চলে গেল। জিদানকে হালকা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তারপর দরজায় আক্রমণ শুরু করলো। ভ্যানিটির দরজায় করাঘাতের তীব্র শব্দে আদিত্যের ধ্যান ভঙ্গ হলো। চোখ মেলে তাকালো সে। এভাবে কে দরজায় নক করছে? মনে হচ্ছে দরজা ভেঙেই ফেলবে। উঠে গিয়ে দরজা খুলে দিল আদিত্য। বাঁধের গেট খুলে দিলে যেমন পানির প্রলয় উপচে পড়ে, তেমনই দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকলো নূর। এতটাই হন্তদন্ত হয়ে ঢুকলো যে সামনে কি ছিল না ছিল সেটা দেখারও টাইম ছিল না তার। আর হঠাৎ নূরের এভাবে হুমড়ে পড়ায় আদিত্যও নিজের ব্যালেন্স রাখতে পারল না। ফলস্বরূপ চোখ দুটো বড়সড় করে দুই হাত ঝাপটাতে ঝাপটাতে পেছনের বেডের ওপর চিত হয়ে পড়ে গেল সে। তবে একা পড়ল না, সঙ্গে নূরকে নিয়েই পড়ল। নূরও কার্পেটের সাথে পা বেঁধে আদিত্যকে নিয়ে পড়ে গেল। আদিত্যের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল নূর। ঘটনায় আকস্মিকতায় থমকে গেল আদিত্য। নূরের এলোকেশি কেশগুচ্ছ আদিত্যের মুখমণ্ডলে চাদরের ন্যায় ছেয়ে গেল। নজরের সীমানার সামনে এলো নূরের ওই দুই জোড়া ডাগর আঁখি। ওই চোখের গভীরতা বোধ হয় কোনো সাগরের থেকেও বেশি। নাকে এসে লাগলো নূরের চুলের মন মাতানো সুবাস। নূরের শরীর থেকেও মিষ্টি একটা সুবাস পাচ্ছে, মারাত্মক নেশা ধরানো সেই ঘ্রাণ। আদিত্যের চারপাশের সব কিছু ধোঁয়াশা লাগছে কেমন, সে যেন হারাচ্ছে কোথাও। বুকের বাম পাশের যন্ত্রটা তার বিদ্রোহ আরও জোরদার করছে।
সমানে গোলা বারুদ ছুটছে বক্ষ পিঞ্জরে। সে তো ভাবতো শুধু ফিল্মেই বুঝি এমন হয়। ওর ফিল্মেও এমন সিন অনেকবার হয়েছে, তবে এই অনুভূতিগুলো তখন তো একেবারেই শূন্য ছিল। আজ কেন এমন লাগছে? এতটা ভালো লাগছে কেন? কেন মনে হচ্ছে এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়? নূর ভীষণ অপ্রস্তুত হয়ে গেল এমন একটা অবস্থায় পড়ে। সে আদিত্যের দুই পাশে বিছানায় ভর দিয়ে ওঠার চেষ্টা করলো। ঠিক তখনই চিদান ভেতরে এসেই একুল ওকুল না দেখে গগন পিতারি এক আর্তনাদ করে উঠল। স্যার না, আমি আপনাকে বাঁচাতে পারলাম না স্যার। এই জীবন রেখে এখন আমি কি করব? জামাই মরে যাওয়া মহিলাদের মতো ফ্লোর চাপড়ে চাপড়ে আর্তনাদ করতে লাগলো চিদান। চিদানের চিৎকারে ঘোর কাটল আদিত্যের। নূরও তড়িঘড়ি করে উঠে পড়ল। আদিত্যের চরম পরিমাণ রাগ হলো এই চিদানের উপর। ওর কি সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিল ইডিয়েটটা। আদিত্য দাঁতে দাঁত চেপে পড়ল।